ফোসকা পড়া হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে ইমা। তার জীবনটা এমন না হলে কি খুব ক্ষতি হতো কারো? খালাতো ভাই আরমানের কথা বিশ্বাস করে ইমার হাতে গরম খুন্তি চেপে ধরেছিল ইমার খালামণি। কোনো মানুষ এতটা নির্দয় হতে পারে? নিজের খালাকে না দেখলে বোঝা হতো না তার। ভালোবাসা কাকে বলে ইমা কখনো বুঝতে পারেনি, কারণ তাকে ভালোবাসার মতো কেউ নেই এই পৃথিবীতে। বাবা মারা গেছে 2 বছর বয়সে, আর 3 বছর বয়সে মা বিয়ে করে নিয়েছে অন্য একজনকে। ইমা তার খালার বাসায় থাকে নানুর সাথে। নানার বাড়িটা বিক্রি করে দিয়ে যার যার ভাগের টাকা নিয়ে গেছে নানা মারা যাওয়ার পর। নানা থাকতে ভালো ছিল এমনও নয়, তার মা ভালোবেসে বিয়ে করেছিল। ইমার নানার পছন্দ ছিল না ইমার বাবাকে, তাই ইমাকে কখনো ভালোবাসেনি তার নানা। নানু ভালোবাসে, তবে সবার আড়ালে। তবু এখনকার থেকে ভালো ছিল নানার বাড়িতে। এত অত্যাচার সহ্য করতে হয়নি সেখানে। সেখানে শুধু মানসিক নির্যাতনের শিকার হতো, কিন্তু এখানে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়, সেটাও শুধু খালাতো ভাই আরমানের জন্য। আজ সন্ধ্যায় রাতের রান্না করছিল ইমা। হঠাৎ খালামণি কিচেনে ঢুকে গরম তরকারি নাড়তে থাকা খুন্তিটা ইমার হাত টেনে এনে হাতে চেপে ধরে। বাড়ি কাঁপানো চিৎকার করে ওঠে ইমা। ছটফট করে কান্না করতে করতে ইমা বলল, আহ মনি লাগছে, আমার হাত ছাড়ো। দাঁতে দাঁত চেপে মনি বলল, তোর সাহস হলো কিভাবে আমার ছেলেকে কফি দিতে মানা করার? ইমা ছটফট করতে করতেই বলল, আমি কখন ভাইয়াকে মানা করেছি কফি দিতে? মনি আগের মতোই বলল, তুই বলতে চাইছিস আরমান আমাকে মিথ্যা বলছে? আমার ছেলে মিথ্যাবাদী? ইমা হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, আমি তো তা কখন বললাম মনি? প্লিজ মনি, ছেড়ে দাও, আর সহ্য হচ্ছে না। আমি সত্যি বলছি, ভাই আমার কাছে কফি চাইনি। মনি খুন্তিটা সরিয়ে পাশে ঠাস করে রেখে ইমার গাল চেপে ধরে বলল, আরমান বাসায় এসে তো কফি দিতে বলেছে, আর তুই বলছিস দিতে পারবো না? আমি রান্না করছি, সাহস হলো কিভাবে তোর না করার? ইমা কান্না করতে করতে বলল, বিশ্বাস করো মনি, ভাই আমার কাছে কফি চায়নি। মনি গাল ছেড়ে থাপ্পড় দিয়ে বলল, একদম মিথ্যা বলবি না, আর খবরদার আরমান কিছু চাইলে বাকি সব কাজ রেখে সেটা আগে করবি। এটুকু বলে মনি ইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে কিচেন থেকে বের হয়ে গেল। ইমা হাতটা ধরে ফ্লোরে বসে পড়ল, কাঁদতে লাগলো হাও মাও করে। কিন্তু তার কান্না এই 4 দেয়ালের বাইরে কেউ কখনো শুনতে পায়নি, আর কোনোদিন হয়তো শুনতেও পাবে না। হাতে ফোসকা পড়ে গেছে, কিন্তু তার তো এভাবে বসে থাকলে চলবে না। সময় মতো সবাই খাবার না পেলে আবার কি সহ্য করতে হবে কে জানে। তাই পুরা হাতে বাকি কাজ শেষ করলো ইমা। ফোসকাটা এক সময় গালে গলে গেল, আর মরিচের মতো জ্বালা শুরু হলো। হাতের সব কাজ শেষ করে রুমে এসে কান্না করতে শুরু করেছে বর্তমান। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। সবচেয়ে বেশি লাল হয়েছে নাকের ডগাটা। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ইমা, পুরো নাম ইসমা তাবিয়াত ইমা, বয়স 23 বছর, 5 ফিট 5 লম্বা, তবে স্বাস্থ্যের দিক দিয়ে একদম শুকনো। লম্বা হওয়ায় আরও বেশি শুকনো লাগে। ধবধবে সাদা গায়ের রং, গোলাপি ঠোঁট, গোল গোল চোখ, মাথা ভর্তি ঘন কালো চুল। নামের অর্থ সাথে সম্পূর্ণ মিল আছে। সতী সুন্দরী স্ত্রীলোক সে, কিন্তু ভাগ্যটা একদমই বিপরীত। কাঁদতে কাঁদতে ইমা বলল, বাবা আমি এই তিক্ততার সম্পর্কগুলোই ক্লান্ত হয়ে গিয়েছি। আমার আপন মানুষগুলোর সাথে তিক্ততার সম্পর্ক ছাড়া কিছু খুঁজে পাই না আমি। কাঁদতে কাঁদতে এক সময় ইমা ঘুমিয়ে পড়ল। সকালে আবার এই পুরা হাতে পরোটা বানাতে হবে। আরমান জানিয়ে দিয়েছে সকালে সে পরোটা খাবে আগামীকাল। একটা 5 বছরের বাচ্চা ছেলে ভয়ে জড়সড় হয়ে বসে আছে রুমের এক কোনায়। ছেলেটার চোখের সামনে তার বাবার গলায় দড়ি পেঁচিয়ে শক্ত করে ধরে আছে বাচ্চা, ছেলেটারই নিজের মা, আর তাকে সাহায্য করছে মায়ের জেল ফেরত বয়ফ্রেন্ড। ছেলেটার বাবা শ্বাস নিতে না পেরে ছটফট করছে, কিন্তু তাতে কোনো মায়া দয়া হচ্ছে না। তারা আরও শক্ত করে দড়িটা যাতে তাড়াতাড়ি মারা যায়। ছেলেটা আর সহ্য করতে পারল না তার বাবার ছটফট,
দৌড়ে তাদের কাছে গিয়ে বাবাকে ছাড়ানোর জন্য লোকটার হাতে কামড় বসিয়ে দিল। তাতে লোকটা রেগে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ছেলেটাকে। চোখ বন্ধ হওয়ার আগে ছেলেটা দেখলো তার বাবা ছটফট করা বন্ধ করে শান্ত হয়ে গেছে। জ্ঞান হারানোর আগে বাবা বলে চিৎকার করে উঠল, বাবা! ধরফরিয়ে উঠে বসলো ইয়াদ। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো সবটা। এই একটা স্বপ্ন তার জীবনটাকে নরক করে দিয়েছে। প্রত্যেকটা দিন এই একই স্বপ্ন দেখে ঘুম ভাঙে তার। ঘামে সারা শরীর ভিজে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখলো ভোর 4টা বাজে। এখন আর তার ঘুম আসবে না, তাই বিছানা ছেড়ে উঠে গেল। রুমের সাথে লাগানো মিনি ছাদে রাখা এক্সারসাইজের সরঞ্জাম দিয়ে এক্সারসাইজ করতে লাগলো। প্রতিদিনই এটা করে সকাল 7টা পর্যন্ত। এখন এটাই করবে। তারপর 7টা থেকে 8টা শাওয়ার নেবে, ব্রেকফাস্ট করে অফিস চলে যাবে। এটাই তার প্রতিদিনের রুটিন। ইয়াদ এক্সারসাইজ করতে থাকুক, ততক্ষণে তার পুরো পরিচয় জেনে নেওয়া যাক। আবরার হামিদ ইয়াদ, পুরো নাম, বয়স 30 বছর, হলুদ ফর্সা গায়ের রং, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, সিক্স প্যাক বডি, মাথার চুলগুলো অনেকটা সজারু কাটার মতো, তবে সবসময় জেল দিয়ে সেট করেই রাখে। নাকের ডগায় রাগ থাকে সবসময়, কিন্তু অসম্ভব সুন্দর, হ্যান্ডসাম আর স্টাইলিশ। বাবার বিজনেস সামলাচ্ছে। বিজনেস জগতের প্রিন্স বলা হয় ইয়াদকে, আর মেয়েদের হার্টথ্রব। তবে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে নিজের বোনকে, আর ঘৃণা করে নারী জাতিকে আর ভালোবাসা নামক শব্দটাকে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। ভাইয়া, তোমার কফি নিয়ে এসেছি। এক্সারসাইজ করতে করতে কখন সকাল হয়ে গেছে টেরই পায়নি ইয়াদ। বোনের দিকে তাকিয়ে দেখলো মুখে মিষ্টি একটা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে কফির মগ হাতে। সকালে বোন ছাড়া কারো হাতে কফি খায় না ইয়াদ। মুচকি হেসে বলল, টেবিলে রাখ আর বস। ইয়ান কফির মগটি টেবিলে রেখে ইয়ানা কফির মগটা টেবিলে রেখে বেতের চেয়ারটারে বসলো। ইয়াদের রুমের এই মিনি ছাদটা খুব ভালো লাগে ইয়ানার কাছে, তাই মাঝে মাঝেই এখানে এসে বসে থাকে। আর ভাইয়া থাকলে তো কথাই নেই। ইয়ানা ইয়াদের দিকে তাকিয়ে বলল, তুমি তো এখনো শাওয়ার নাওনি, শাওয়ার নেওয়ার পরই তো কফি খাও। ইয়াদ টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, আজ না হয় আগে কফি খেয়ে পরে শাওয়ার নেব। ইয়ানা আর কিছু বলল না, চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইয়াদ কফিতে এক চুমুক দিয়ে বলল, আজ ভার্সিটি যাবি না? ইয়ানা বলল, হ্যাঁ যাবো তো, তুমি আজকে ড্রপ করে দিও। ইয়াদ বলল, কেন, তোর ড্রাইভার কোথায়? ইয়ানা মন খারাপ করে বলল, একটা ছেলে বেশ কয়েকদিন ধরে খুব বিরক্ত করছে। অনেকবার ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তুমি একটু বলে দিবে? ইয়ানার কথায় ইয়াদের চোখ মুখ লাল হয়ে গেল রাগে, কিন্তু বোনের সামনে সেটা প্রকাশ করলো না। কঠিন গলায় বলল, বিরক্ত করছে কয়দিন হয়ে গেছে, তুই আজ বলছিস আমাকে? ইয়ানা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি ভেবেছিলাম আমি ভালো করে বললে বুঝবে, কিন্তু আজ কাজ হয়নি। ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, কিছু মানুষ আছে কুকুরের চাইতেও অধম, তারা ভালোভাবে কথা ডিজার্ভ করে না। ইয়ানা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেখো, তুমি শুধু সাবধান করে দিবে, আর কিছু করবে না, বলে দিলাম কিন্তু। ইয়াদ নিজেকে যতটা শান্ত রেখে বলল, শুধু সাবধান করে দিব, যাতে তোর দিকে চোখ তুলে তাকাতে না পারে কখনো। ইয়ানা বলল, ঠিক আছে, তুমি শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে এসো, একসাথে ব্রেকফাস্ট করে বের হব। ইয়ানা ইয়াদের কথায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে কথাটা বলে চলে গেল। ইয়ানা জানে না তার আড়ালে তার ভাইয়া কতটা ভয়ঙ্কর। ছেলেটার কি হাল হবে সেটা কল্পনাও করতে পারবে না। ইয়াদ কফির মগটা রেখে সজোরে কয়েকটা পাঞ্চ করলো পাশে ঝুলিয়ে রাখা পাঞ্চিং ব্যাগে, কিন্তু রাগ কমলো না তাতে, তাই সেটা রেখে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলো, কার এত বড় কলিজা? আবরার হামিদ ইয়াদের বোনকে ডিস্টার্ব করে, তার কলিজাটা আমি দেখতে চাই। শাওয়ার শেষ করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। ডার্ক ব্লু শার্টে বডি শেপ বোঝা যাচ্ছে, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করে নিয়েছে। ফর্সা হাতে চকচক করছে ব্ল্যাক রিচ ওয়াচ, ব্ল্যাক প্যান্টের সাথে ম্যাচিং বেল্ট আর শো। চুলগুলো জেল দিয়ে সেট করেছে। ব্ল্যাক ব্লেজারটা হাতে নিয়ে
বের হয়ে গেল রুম থেকে। ডাইনিং টেবিলে বসে আছে ইয়ানা, ইয়াদের বাবা ইয়াসির হামিদ, ইয়াদের মা রুবিনা কবির আর ছোট ভাই ঈশান হামিদ। ইয়ানা ছাড়া আর কাউকে সহ্য করতে পারে না ইয়াদ। চুপচাপ নিজের চেয়ারে বসে পড়ল ইয়াদ। সার্ভেন্ট খাবার দিলে চুপচাপ খাচ্ছে। ইয়াদের মা তার দিকে তাকিয়ে বলল, ইয়াদ, তোমার জন্য মেয়ে দেখেছি। বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, বিজনেস সামলাতে শুরু করেছো, এবার সংসারের কথা ভাবো। মায়ের মুখে বিয়ের কথা শুনে ইয়াদের মুখে রহস্যময় আর তাচ্ছিলের একটা হাসি ফুটে উঠল। ইয়াদ মনে মনে বলল, তোমরা তো সেই অপেক্ষায় আছো আমি কবে বিয়ে করব, আর তোমরা তোমাদের এত বছরের পরিকল্পনায় সফল হবে। কিন্তু সেটা তো এই আবরার হামিদ ইয়াদ কখনো হতে দিবে না। মাই ডিয়ার সো কল্ড মাদার। কি হলো ইয়াদ, কথা বলছো না কেন? ইয়াদ চোখ মুখ শক্ত করে বলল, আমি বিয়ে করব কি করব না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল বিষয়। আর আমার পার্সোনাল বিষয়ে কারো ইন্টারফেয়ার পছন্দ করি না, সেটা খুব ভালো করে জানেন আশা করছি। রবিনা একটু রেগে বলল, আমি তোমার মা ইয়াদ, তোমার বিয়ে নিয়ে চিন্তা করার অধিকার আমার আছে। এতক্ষণ পর মুখ খুলল ইয়াসির হামিদ। রবিনা, তুমি চুপ করো। ছেলে মেয়ে বড় হলে তাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হয়। ইয়াদের যখন ইচ্ছে বিয়ে করতে তখন হবে। ইয়াসিরের কথা শুনে ইয়াদ পুনরায় সময় হাসল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, ইয়ানা, আমার হয়ে গেছে। তুই যেতে চাইলে তাড়াতাড়ি আয়, আবার অফিসে যেতে লেট হয়ে যাবে। ঈশান খাওয়া রেখে বলল, ভাইয়া, আমার হয়ে গেছে, আমাকেও সাথে নিয়ে চল না। 3 জন একসাথে যাব, মজা হবে। ইয়াদ শক্ত গলায় বলল, কেন ঈশান, এই কিছু দূর আগেই তো তোমার মম তোমাকে লেটেস্ট মডেলের একটা কার কিনে দিয়েছে, সেটা নিয়ে যাও। আমার সাথে কেন যাবে? ইয়ানা, তাড়াতাড়ি আয়, আমি গাড়িতে আছি। ইয়াদ কথা শেষ করে গট গট হেঁটে চলে গেল। আর ঈশানের মুখটা মলিন হয়ে গেল। ঈশান খুব ভালোবাসে তার ভাইয়াকে, কিন্তু সে জানে না ইয়াদ কেন তাকে সবসময় দূরে সরিয়ে রাখে। ইয়ানাকে এত ভালোবাসে আর ঈশানকে সবসময় ইগনোর করে, তাতে বারবার মন খারাপ হয়ে যায় তার। ইয়ানা একবার ছোট ভাইয়ের দিকে তাকালো, মুখটা মলিন হয়ে গেছে। ইয়ানা নিজেও ভেবে পায় না ইয়াদ কেন ঈশানের সাথে সবসময় এমন করে। ঈশানের চুলগুলো নেড়ে দিয়ে ইয়ানা বের হয়ে গেল ভার্সিটির জন্য। ইয়ানা মাস্টার্স করছে আর ঈশান অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, একই ভার্সিটিতে পড়ে। খাওয়া শেষ করে ঈশানও বের হয়ে গেল ভার্সিটির জন্য। একটু পরোটা ছিঁড়ে ভাজি দিয়ে মুখে দিয়েই থু থু করে ফেলে দিল আরমান। ইমা পাশেই দাঁড়িয়ে ছিল, কিন্তু বুঝে ওঠার আগেই খাবারের প্লেটটা ছুঁড়ে দিল ইমার মুখের দিকে। আরমান রেগে বলল, এগুলো কি মানুষ খায়? ভালো করে রান্না করতে পারিস না নাকি? আমি যাতে খেতে না পারি তাই জন্যে ইচ্ছে করে এমন রান্না করেছিস ইমা? আরমানের কথা শুনে কটমট করে ইমার দিকে তাকালো তার মনি। ইমা অসহায় দৃষ্টিতে তাকালো আরমানের দিকে। তা দেখে আরমান শয়তানি হাসি দিল একটা। মনে মনে বলল, এই আরমান মাহমুদকে রিজেক্ট করার ফল তোকে ভোগ করতে হবে। তোকে বলেছিলাম ইমা, যাকে পাওয়ার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল, তুই তাকে রিজেক্ট করছিস। এখন তো আমার কিছু করার নেই শোনা। আরে দেখ কি হয়। তবে দিন শেষে তোকে এই আরমানের কাছেই ধরা দিতে হবে। আরমান খাওয়া রেখে যাওয়ার সময় ইমার পাশে দাঁড়িয়ে বিড় করে বলল, বলেছিলাম তোকে, যা করার করছিস, তার জন্য ভুগতে হবে। নে এবার সামলা বাকিটা। আরমান আর না দাঁড়িয়ে হনহনিয়ে বের হয়ে গেল বাসা থেকে, কারণ ইমার উপর দিয়ে এখন যেটা যাবে সেটা হয়তো ওর সহ্য হবে না। ইমা দাঁড়িয়েছিল পাথরের মতো। কিছু বুঝে ওঠার আগেই ইমার ঘন চুলের এলোমেলো হাত খোপাটা হাতের মুঠোয় নিয়ে নিল ইমার মনি। ব্যথায় ইমা করে চিৎকার করে উঠল। চুলের টানে একদমই সহ্য করতে পারে না ইমা, কিন্তু বারবার এই আঘাতটাই করা হয় তাকে। ব্যথা কাতর গলায় ইমা বলল, মনি, ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও। মনি হুঙ্কার ছেড়ে বলল, আমার ছেলের খাওয়া নষ্ট করে এখন তুই এইটুকু সহ্য হচ্ছে না তোর? ইমার খালাতো বোন কথা এতক্ষণ চুপচাপ বসে খেয়ে যাচ্ছিল। এত কিছু দেখে আর চুপ থাকতে পারল না। ইমার প্রতি তার মায়ের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে।
চোখ বুজে সহ্য করা ছাড়া তারও কিছু করার নেই। কারণ এই বাড়িতে সে নিজেও মূল্যহীন মানুষ। যেখানে তার মা নিজের মেয়েকে ভালোবাসতে পারে না, সেখানে ইমা কিভাবে কি ভালোবাসবে? সে তো বোনের মেয়ে। কথা উঠে দাঁড়িয়ে বলল, মা, আপুকে মারছো কেন? আজকের পরোটা আপু নয়, আমি বানিয়েছি। কথার মা চমকে মেয়ের দিকে তাকালেন। মেয়ে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলে না তাদের কারো সাথে। তাতে অবশ্য খুব একটা যায় আসে না তাদের কারো। মেয়ের কথা শুনে অবাক হলেও পরে কর্কশ গলায় বললেন, তুই কিচেনে কেন গিয়েছিলি? কথা বলল, আপুকে 1 কাপ চা দিতে বলতে গিয়েছিলাম। গিয়ে দেখি আটা মাখতে পারছে না হাতের জন্য। গতকাল তো তুমি আর তোমার ছেলে মিলে হাতটা পুড়িয়ে দিয়েছো, তাই আমি বানিয়েছি পরোটা। আর আপু বাকি কাজ করেছে। এটা শুনে মনি যেন আরো ক্ষেপে গেল আর বলল, একেবারে রাজকার্য করে দিয়েছো আমার। একদিন পরোটা বানিয়ে কিচেনে কে যেতে বলেছে তোকে? আগুনে পড়ে গায়ের রং আরো কালো হলে বিয়ে দিব কিভাবে? এমনিতেই কয়লার ড্রাম হয়ে জন্মেছিস। আমার ছেলের কত টাকা নষ্ট করতে হবে তোকে ঘাড় থেকে নামাতে, কে জানে। কথা ধরা গলায় বলল, আমার বিয়ে নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। কথা আর দাঁড়ালো না, নিজের রুমের দিকে পা বাড়ালো। হ্যাঁ, এই গায়ের রঙের জন্য কথার নিজের পরিবারের সাথে আজ তিক্ততার সম্পর্ক। কথার গায়ের রং শ্যাম বর্ণের, টানা টানা চোখ, মাথা ভর্তি লম্বা চুলগুলো দেখে মনে হয় কার্লি করা, গালে টোল পড়া হাসি, যেটা খুব একটা দেখা যায় না। এই বাড়িতে ইমা আর নানুর সাথে একটু কথা বলে সে। বাবা মা ভাই সবার কাছেই যে সে একটা বোঝা। ইমা এ বাড়িতে আসার আগে সম্পূর্ণ একা ছিল সে। কথা চলে যেতেই মনি ইমার চুল আরো শক্ত করে ধরে বলল, ও বলল রান্না করবে, আর তুইও করতে দিলি। যদি ওর হাত পড়ে যেত, এমনি কালো, আবার হাত পড়ে গেলে বিয়ে দিতাম কিভাবে? হ্যাঁ, কি চাইছিস, যাতে আমার মেয়েটাকে বিয়ে দিতে না পারি? ইমা কাঁদতে কাঁদতে বলল, না মনি, আমি ওকে না করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। মনি দাঁতে দাঁত চেপে বলল, পোড়া হাতের জন্য রান্না করতে পারিস না, তাই না? দাঁড়া, এখনই সরিয়ে দিচ্ছি তোর হাত। এটা বলে ইমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলো। ইমা বাধা দিয়ে বলল, কি করছো মনি, ছেড়ে দাও। মনি ওর কোনো কথা না শুনে ব্যান্ডেজ খুলে ফেললো আর বেরিয়ে এলো লাল টকটকে ঘা। টেবিলের উপর থেকে তরকারির বাটিটা নিয়ে ইমার হাতের উপর ঢেলে দিল। ইমার চিৎকারে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। মনি ইমাকে ছেড়ে দিতেই ইমা দৌড়ে কিচেনে গিয়ে মেশিনে ছেড়ে পানির নিচে হাত দিয়ে কাঁদতে লাগলো। বেশ কিছু সময় হাতটা পানিতে ভিজিয়ে রেখে দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ল ইমা। কাঁদতে লাগলো নিঃশব্দে, যে কান্না কেউ দেখতে পাবে না। হঠাৎ কাঁধে কেউ হাত রাখলে তার দিকে তাকালো। নানু বলে জড়িয়ে ধরল ইমা তাকে। বয়সের ভারে গায়ের চামড়া কুঁচকে গেছে, দুধে আলতা গায়ের রং, ঝুলে পড়েছে গালের চামড়া। তবু অদ্ভুত এক শুভ্রতা ছড়াচ্ছে যেন। দেখেই বোঝা যায় অল্প বয়সে ভয়ঙ্কর সুন্দরী ছিলেন। নানু ইমার মাথায় হাত বুলিয়ে বলল, বোন রে, তুই চলে যা এখান থেকে। ইমা কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাব নানু? আমার যে এই পৃথিবীতে যাওয়ার জায়গার বড্ড অভাব নানু, বড্ড অভাব। নানু ধরা গলায় বলল, এখানে থাকলে সাহেরা, এবার মনি, তোকে তিলে তিলে মেরে নিজের রাগ মিটাবে। এবার হেসকে তুলে বলল, মনির কি সেরা তোর রাগ আমার উপর নানু? আমি তো মনির সব কথা শুনি। নানু বলল, সাহেরার রাগ তোর ওপর না রে বোন, তারও রাগ তোর বাবা মায়ের উপর, যেটা তোকে কষ্ট দিয়ে মেটানোর চেষ্টা করছে। ইমা অবাক হয়ে বলল, আমার বাবা মায়ের ওপর কিসের রাগ মনির? নানু মলিন মুখে বলল, সেটা আমি তো বলতে পারবো না রে ইমা, তাই বলছি তুই এখান থেকে চলে যা। ইমা আবার কেঁদে উঠে বলল, কোথায় যাব বলো? আর আমি চলে গেলে তোমাকে সাথে নিয়ে যেতে হবে। আরমান ভাইয়া বলে দিয়েছে শোনোনি, আমি এই বাড়ির বাইরে পা রাখলে তোমাকেও বের করে দিবে বাড়ি থেকে। আর আমি না হয় কোনো রকমের নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করে নিব। তোমার প্রতিদিন যে মেডিসিন লাগে, সেই খরচ আমি জোগাড় করতে পারবো না। নানু বলল, আমাকে বের করে দিলে আমি না হয় পথে পথে ঘুরবো, তবুও তুই চলে যাই মা। এমা কেঁদে বলল, আমি পারবো না তোমাকে একা রেখে যেতে। আর এই পৃথিবী একটা একা মেয়ের জন্য কতটা কঠিন তুমি হয়তো জানো না নানু। নানু রেগে বললেন,
তাহলে কি এখানে এভাবে পচে মরবি তুই? ইমা চোখের পানি মুছে বলল, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, কিন্তু আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না নানু। কথাটা শেষ করে উঠে আসতে গেলে নানু বলে উঠল, এমা তুই আরমানের কথায় রাজি হয়ে যা। এ কথায় ইমা চমকে তার নানুর দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, নানু, আরমান ভাই আমাকে ভালোবাসে না, তার ইগো হার্ট হয়েছে আমি রিজেক্ট করায়, তাই আমার সাথে এসব করতেছে। আমিও দেখি উনি আর কত নিচে নামতে পারে। ইমা উঠে নিজের রুমে চলে গেল। আরমানকে সেদিন ভার্সিটির সবার সামনে রিজেক্ট করেছিল। সেদিন থেকে ইমার অভিশপ্ত দিনের শুরু। ভার্সিটিও তার এখন যাওয়া হয় না খুব একটা, কোনো সপ্তাহে 2 দিন, আবার কোনো সপ্তাহে 1 দিনও না। শুধু পরীক্ষাটা দিতে পারে। ক্লাস ছাড়া, টিউশন পড়া ছাড়া, টেনে টুনে পাশ করা ছাড়া ভালো রেজাল্ট করার ভাগ্য হয় না তার। ওরা হাত নিয়ে এ সপ্তাহেই ইচ্ছে করে ভার্সিটি যাবে না ঠিক করেছি মা। কেউ দেখলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। এদিকে কথা রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে গেল। কথা ইন্টার প্রথম বর্ষে পড়ছে। পড়াশোনা ছাড়া বাকি কোনো দিকে তার নজর যায় না। পড়াশোনা শেষ করে পরিবারের সাথে তিক্ততার সম্পর্ক থেকে নিজেকে মুক্তি দিতে চায় সে। বাবা মা ভাই সবার থেকে অনেক দূরে চলে যেতে চায়। এসব ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিল, তখনই একটা গাড়ি সজোরে ব্রেক করলো তার সামনে। কথা ভ্রু কুঁচকে তাকালো গাড়ির দিকে। কানে হেডফোন লাগিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল ঈশান। ড্রাইভ করতে তার খুব ভালো লাগে। কার রেস করে মাঝে মাঝে। কার রেসে সবসময় চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সকালে ইয়াদ্দকে না দিয়ে যাওয়ার মন খারাপ ছিল, তাই একটু বেশি স্পিডে চালাচ্ছিল। হঠাৎ একটা মেয়ের সামনে চলে এলে সজোরে ব্রেক করায় মাথাটা স্টেরিয়াংয়ে ধাক্কা খেলো। মাথা না কাটলেও বেশ ব্যথা পেয়েছে, তাই রাগি ফেস নিয়ে সামনে তাকিয়ে দেখে মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ নেই, বরং ভ্রুকুচকে তাকিয়ে আছে। ঈশান গাড়ি থেকে নেমে রেগে বলল, দেখে রাস্তা পার হতে পারেন না? এখনই অ্যাক্সিডেন্ট করলে তো রাস্তার লোকজন আমাকে গণধুলাই দিত। কথা ঈশানকে দেখতে লাগলো। সিল্কি চুল বাতাসে উঠছে, গায়ের রং সদ্য জন্মানো ইঁদুরের বাচ্চার মতো। একবার সেন্টার রুমে পুরনো একটা বই খুঁজতে গিয়ে কথা দেখেছিল সদ্য জন্মানো ইঁদুর ছানা। এর গায়ের রং তেমনই লাগছে কথার কাছে। এটা ভেবে আনমনে হাসলো কথা। ছেলেটা জোড়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কথার দিকে। ঠোঁটগুলি লাল রঙের, গায়ে ব্ল্যাক টি শার্ট আর ব্লু জিন্স প্যান্ট। টি শার্টের গলায় সানগ্লাস ঝুলিয়ে রেখেছে। কথা বড়সড় একটা ক্রাশ খেলো, কিন্তু পরক্ষণে নিজের অবস্থার মনে পড়তেই নিজেকে সামনে নিল। তার জন্য এসব চিন্তা করাও অন্যায়। ঈশান উত্তর না পেয়ে কথাকে একবার দেখে নিল পা থেকে মাথা পর্যন্ত। সাদা আর ব্লু কম্বিনেশনের কলেজ ড্রেস পরা, মাথায় সাদা হিজাব, কাঁধে ব্যাগ আর হাতে একটা মোটা গাইড দেখে স্কুলের মেয়ে মনে হচ্ছে। গায়ের রং কালো বলা চলে না, তবে শ্যামবর্ণ, কিন্তু সাদা হিজাব পরায় কালোই লাগছে। কথা নিজেকে সামলে খুব আস্তে বলল, সরি। ঈশান একটু অবাক হলো, কারণ মেয়েটা এত সহজে সরি বলে দিবে ভাবিনি, কারণ দোষ তার নিজেরও ছিল। এই রোডে যতটুকু গতিতে গাড়ি চালানোর নিয়ম, তার প্রায় 3 গুণ বেশি গতিতে ঈশান চালাচ্ছিল। ঈশান মনে মনে ভালো হয়তো তাকে দেখে ভয় পেয়ে সরি বলে দিয়েছে। এটা ভেবে একটু ভাব নিয়ে বলল, এই পিচ্ছি, এরপর থেকে রোড ক্রস করার আগে ভালো করে দেখে নিবে কেমন? পিচ্ছি শব্দটা শুনে কথা রাগ উঠে গেল। সে এখন কলেজে পড়ে, তাকে যেন কেউ পিচ্ছি বলবে রাগে তার কথার চিকন নাকটা ফুলে গেল। কথা রেখে বলল, আপনি পিচ্ছি কাকে বলছেন? হ্যাঁ, নাও আই অ্যাম এ কলেজ স্টুডেন্ট। কথা রাগ দেখে ঈশান অবাক হলো। পিচ্ছি মেয়ের আবার এত রাগ? ঈশান অবাক হয়ে বলল, আমি তো মনে করেছি তুমি স্কুলে পড়ো। কথা কটমট করে তাকিয়ে আছে ঈশানের দিকে। তা দেখে ঈশান দুষ্টুমি করে বলল, আর কলেজে পড়লেই বড় হয়ে গেলা নাকি? তুমি তো পিচ্ছি। কথা বাড়তি কথা না বলা পছন্দ করে না, তাই ঈশানের দিকে একটা কড়া দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে চলে গেল সামনের দিকে। ঈশানও মুচকি হেসে টি শার্টের গলা থেকে সানগ্লাস নিয়ে চোখে দিল, আর শেষ বাজাতে বাজাতে গাড়িতে উঠে ভার্সিটির দিকে যেতে লাগলো। ইয়ানা গাড়িতে বসেই ছেলেটাকে দেখিয়ে দিল ইয়াদকে।
গেটের সামনে বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে বললে ভুল হবে। সেখান দিয়ে যাওয়া মেয়ে টিচ করছে। এসব দেখে ইয়াদের চোয়াল শক্ত হয়ে গেল রাগে। ইয়াদ নিজের রাগ কন্ট্রোল করে বলল, তুই যা। ইয়ানাও অবাক হয়ে বলল, মানে তুমি কিছু বলবে না ওদের? ইয়াদ রেগে বলল, তোকে যেটা করতে বলেছি সেটা কর। ইয়ানা একটু ভয় পেল ইয়াদের রাগ দেখে। ইয়ানার সামনে নিজের রাগ প্রকাশ হতে দেয় না। আজ একটু প্রকাশ পেলে ইয়ানা ভয় পেয়ে যায়। ইয়াদ বোনের দিকে তাকিয়ে দেখে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই চোখ বন্ধ করে জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ইয়াদ নরম গলায় বলল, তুই ভার্সিটির ভিতরে যা, আমি দেখছি ওরা কি করে। ইয়ানার কথা না বাড়িয়ে ওকে বলে চলে গেল। গাড়ি থেকে নেমে গেটের সামনে যেতেই সবগুলো ছেলে শীষ বাজিয়ে উঠল। ছেলেটার নাম জাহিদ, দেখেই বোঝা যায় একটা বখাটে। সে সবাইকে থামিয়ে বলল, হে বেবি, তুমি না গতকাল বললে আমি তোমাকে আর বিরক্ত করলে তোমার ভাইয়াকে বলে দেবে। জানো, আমি না একদম ভয় পেয়ে গিয়েছিলাম। এটা বলেই উচ্চস্বরে হেসে উঠল। সাথে থাকা সবগুলো যোগ দিল। ইয়ানা হাতের ব্যাগটা শক্ত করে ধরে সামনের দিকে আগাতে চাইলে জাহিদ পথ আটকে দাঁড়ালো। ইয়ানার দিকে ঝুঁকে বলল, হে বেবি, এত তারা কিসের? সবসময় আরমান মাহমুদের ক্লাস করার জন্য একদম উতলা হয়ে থাকো দেখি। চলো আজ আমি তোমাকে ক্লাস করাবো। জাহিদের মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে, আর তাতে ইয়ানার পেটে সব বেরিয়ে আসার উপক্রম। ইয়ানা কাপা গলায় বলল, আমার সামনে থেকে সরে যান বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমার ক্লাসের লেট হচ্ছে। ইয়ানা পাশ কাটিয়ে চলে যেতে গেলে জাহিদ খপ করে ইয়ানার হাত ধরে ফেলল। এতক্ষণ দাঁতে দাঁত চেপে ইয়াদ নিজের রাগ কন্ট্রোল করে দাঁড়িয়ে আছে। ইয়ানার হাত ধরায় ইয়াদের কথায় মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। আর কন্ট্রোল করা সম্ভব না তার পক্ষে। ইয়াদ গিয়ে জাহিদের হাতটা এত শক্ত করে ধরল যে জাহিদ ব্যথায় আহ করে উঠল আর ইয়ানার হাত ছেড়ে দিল। জাহিদ জেগে বলল, কোন শালারে এত বড় সাহস জাহিদের হাত ধরে? জাহিদ ঘুরে তাকিয়ে দেখে এক হাত পকেটে রেখে অন্য হাত দিয়ে জাহিদের হাত ধরে রেখেছে ইয়াদ। ইয়ানা পাশে তাকিয়ে নিজের ভাইয়াকে দেখে মুখে হাসি ফুটে উঠল, কিন্তু ইয়াদের লাল হয়ে যাওয়া মুখ দেখে ভয় পেয়ে গেল। ইয়ানা কিছু বলবে তার আগে ইয়ানার দিকে তাকিয়ে বলল, সোজা ক্লাসে যাবি, একবারও পিছনে ফিরে তাকাবি না, যা। ইয়াদের মুখ দেখে ইয়ানার আর কিছু বলার সাহস হলো না। সোজা হাঁটা শুরু করলে ক্লাসের দিকে। ইয়ানা যত আগাচ্ছে জিহাদের হাতে চাপের পরিমাণ তত বাড়ছে। ইয়া তাকিয়ে আছে ইয়ানার যাওয়ার দিকে। সে চায় না তার বোন তার এই ভয়ঙ্কর রূপ দেখুক। এদিকে জাহিদ একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে আর ব্যথায় হাত মুচড়ামুচড়ি করছে। ইয়া তাকিয়ে দেখলো ইয়ানা তার চোখের আড়াল হয়ে গেছে। জাহিদ রেগে খোলা হাতটা দিয়ে ইয়াদকে মারতে গেল। ইয়াদ পকেটে থেকে হাত বের করে ধরে ফেলল। জাহিদ বলল, এই কে রে তুই? জানিস আমার সাথে এসব করার ফল কি হবে? ইয়াদ রেগে জাহিদের দু হাত একসাথে মোচড় দিল আর জাহিদ জোরে চিৎকার দিয়ে উঠলে ইয়াদ জাহিদের গায়ে শার্টটা টান দিয়ে খুলে ওর মুখে পেঁচিয়ে দিল যাতে চিৎকার করতে না পারে। ইয়াদের মার দেখে জাহিদের বন্ধুদের ভয়ে অবস্থা খারাপ। ইয়াদ রাগে চিবিয়ে বলল, আমি কে সেটা জানতে চাস? একটু আগে যে মেয়েটার হাত ধরার সাহস করেছিলি সেই মেয়ের ভাই। নাম জানিস ওই মেয়ের? ইয়ানা হামিদ। ওই আবরার হামিদ ইয়াদের একমাত্র দুর্বলতা। এই ইয়াদের কলেজার টুকরা ইয়ানা হামিদ, যাকে ছাড়া আর পৃথিবীর কারো জীবনের এক বিন্দু মূল্যও নেই আবরার হামিদ ইয়াদের কাছে। ইয়াদের মুখের দিকে তাকিয়ে জাহিদের আত্মা কেঁপে উঠল। ভয়ঙ্কর দেখতে লাগছে ইয়াদকে। ইয়াদ জাহিদের কানের কাছে গিয়ে ধীর গলায় বলল, আমি তোর কলিজাটা বের করে দেখতে চাই। কত বড় কলিজা নিয়ে তুই আবরার হামিদ ইয়াদের বোনের হাত ধরেছিস? জাহিদ ভয়ে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কিছুই করতে পারছে না। মুখও বেঁধে দিয়েছে ইয়াদ, তাই কিছু করতেও পারছে না। জাহিদের বন্ধুরা ভয়ে অনেক আগেই পালিয়ে গেছে। মুহূর্তের মধ্যে কয়েকটা কালো গাড়ি এসে থামলো ইয়াদের সামনে আর জাহিদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ইয়াদ বাঁকা হাসি দিয়ে
নিজের ড্রেসটা একটু ঝেড়ে গাড়িতে উঠে গেল। ইয়াদ সোজা নিজের অফিসে চলে গেল। ইয়ানা ক্লাসের সামনে এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। ইয়ানা ক্লাসের সামনে এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। ভয় একটা ঢোক গিলে নিল ইয়ানা। আজকের প্রথম ক্লাসটাই আরমান স্যারের। আরমান মাহমুদ এই ভার্সিটিতে পড়াশোনা শেষ করে এখানে টিচার হিসেবে জয়েন করেছে। আগে অনার্স পর্যন্ত ক্লাস নিত, কিন্তু নিজের যোগ্যতার জন্য এখন মাস্টার্সের ক্লাসও নেয়। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, বড় বড় ভাষা চোখ, মাথার চুলগুলো হালকা কোঁকড়ানো। মাথার চুলগুলো হালকা কোঁকড়ানো, পিঙ্ক কালার ঠোঁট, আর সবচেয়ে নজর কাড়া তার গালের টোল পড়া হাসি। আর সে সুঠা দেহের অধিকারী। ভার্সিটির সব মেয়ে তার জন্য পাগল, কিন্তু সবাই জানে তার কাছে পাত্তা পাওয়া যাবে না। 4 বছর আগে অনার্স ফার্স্ট ইয়ারের ইমান নামের একটা মেয়েকে নবীনবরণ অনুষ্ঠানে সবার সামনে প্রপোজ করেছিল আরমান স্যার। তখন স্যার হিসেবে কেবল জয়েন করেছিলেন তিনি। মেয়েটা স্যারকে রিজেক্ট করে, কিন্তু পরে জানা যায় স্যারের বন্ধুদের সাথে বাজি ধরেছিল স্যার। স্টুডেন্টকে প্রপোজ করতে পারবে না বলে তার বন্ধুরা বাজি ধরেছিল। তবে এই ব্যাপারটা পুরো বছর সমালোচনায় ছিল। এরপর আর এমন কোনো কিছু ঘটেনি যাতে বোঝা যাবে স্যার সত্যি মেয়েটাকে ভালোবাসে। ইয়ানা অবশ্য মেয়েটাকে দেখেনি। একদম শান্ত স্বভাবের মানুষ স্যার, কিন্তু ঠান্ডা মাথায় থেকে নর্মাল কথায় কিভাবে মানুষকে অপমান করা যায় সেটা হয়তো তার থেকে শেখা উচিত। ইয়ানা ভাবছে তাকে হয়তো আজ এত স্টুডেন্টের সামনে অপমানিত হতে হবে। ইয়ানা কাপা গলায় বলল, মে আই কাম ইন স্যার? আরমান দরজার দিকে না তাকিয়ে বলল, কাম অ্যান ইনস্ট্যান্ট ইন ফোন। ইয়ানা অবাক হয়ে তাকালো। সে সামনে এসে কেন দাঁড়াবে বুঝতে পারল না। বেশি কথা না বলায় ভালো মনে করে ইয়ানা চুপচাপ ক্লাসে ঢুকে সামনে দাঁড়ালো। আরমান বইয়ের দিকে দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলল, ডিয়ার স্টুডেন্টস, মিস ইয়ানাকে ভালো করে দেখে নিন। ইনি আমাদের দেশের বিশিষ্ট শিল্পপতি ইয়াসির হামিদের মেয়ে। এটা আপনার হামিদ ইয়াদের বোন। তাই ভার্সিটির নিয়মে উনি চলেন না, বরং ওনার নিয়মে ভার্সিটি চলে। যখন ইচ্ছা করবে তখন আসবে, আর যখন ইচ্ছা চলে যাবে। সবাই চুপচাপ বসে আরমানের কথা শুনছে। অন্য কোনো স্যার এ কথা বললে হয়তো এতক্ষণে হাসির রোল পড়ে যেত, কিন্তু আরমানের ক্লাস বলে সবাই চুপ। কারণ সবাই জানে হাসলে আবার তাদের কোনো অপমানের শিকার হতে হবে কে জানে। আর এদিকে অপমান ইহানোর চোখ টলমল করছে পানিতে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। আরমান আবার বলল, ইসিয়ানা, আপনার এই নিয়মটা অন্য টিচারদের ক্লাসে প্রয়োগ করবেন। আমার ক্লাস করতে হলে ভার্সিটির নিয়মে ক্লাসে আসতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন মিস ইয়ানা হামিদ? ইয়ানা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। তা দেখে আরমান বলল, এবারের মতো সুযোগ পেয়েছেন, তবে নেক্সট টাইম এমন হলে আমার ক্লাসে আসতে পারবেন না। এবার নিঃশব্দে নিজের জায়গায় গিয়ে বসুন। ইয়ানা আরমানের কথা মতো নিঃশব্দে নিজের সিটে গিয়ে বসে পড়ল। ইয়ানা সিটে বসলে তার বেস্ট ফ্রেন্ড নিধি তাকে সান্ত্বনা দেয় পিঠে হাত রেখে। ইয়ানা কখনো বাবা কিংবা ভাইয়ের পাওয়ার ভার্সিটিতে দেখায় না। ভালো স্টুডেন্ট হওয়ার জন্য সব টিচার অন্তত স্নেহ করে তাকে, কিন্তু আরমানের কাছে ভালো কিংবা খারাপ কোনো স্টুডেন্টের আলাদা জায়গা নেই। তার কাছে সবাই একই ব্যবহার পায়। সে একদিনও আরমানের কোনো কোশ্চেনেরও অ্যান্সার দিতে পারে না। সে যেমনি অপমানের শিকার হয়, আর যে প্রতিদিন তার সব কোশ্চেনের আনসার দিতে পারে, কিন্তু একদিন কোনো কারণে দিতে না পারলে সে একই অপমানের শিকার হয়। ইয়ানা চেনে আরমানকে, তাই তার কথায় মন খারাপ না করে চোখ মুছে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ইয়াদ অফিসে গিয়ে নিজের ক্যাবিনে চলে গেল, আর পিছু পিছু গিয়ে উপস্থিত হলো তার পিএ রনিত সরকার। চিপচিপে গরনের একটা ছেলেটা হিন্দু, তবে খুবই শান্ত স্বভাবের। সেটা না হলে হয়তো ইয়াদের কাছে এতদিন টিকতে পারতো না। ইয়াদ যদি বিনা কারণে রেগে রনিতের মাথায় একটা বাড়িও দেয়, সে নিজের আঘাতের কথা চিন্তা করে না, বলবে, স্যার আপনার লাগেনি তো। ইয়াদ তাই খুবই স্নেহ করে রনিতকে, হয়তো ততটাও ঈশানকে করে না। ইয়াদকে রেগে থাকতে দেখে রনিত ভয়ে ভয়ে বলল, স্যার কফি আনবো আপনার জন্য? ইয়াদের মাথা থেকে কিছুতেই ইয়ানের ভীতু ফেসটা যাচ্ছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে সেটা, আর সাথে ছেলেগুলোর বাজে কথা কানে পাচ্ছে। ইয়ানাকে খুব ভালোবাসে ইয়াদ। বলা যায় ইয়ানা ইয়াদের প্রাণ ভোমরা। বোনটা ছাড়া আপন আছেই বা কে তার? যারা আছে সবাই মুখোশধারী, তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে ঘৃণিত চেহারা। তাই একমাত্র বোনের কষ্টে তার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়।
ইয়াদ থমথমে গলায় বলল, রনিত, আজকের রুটিন কি? রনিত নিজের হাতের ডায়েরিটা খুলে দেখে বলল, স্যার, আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত পরপর 3টা মিটিং আছে। প্রথমে আছে খান গ্রুপ অফ কোম্পানির সাথে, তারপর মির্জা গ্রুপ অফ কোম্পানির, আর শেষে একটা কোরিয়ান কোম্পানির সাথে মিটিং। ইয়াদ বলল, এর মধ্যে কোনো মিটিং ক্যান্সেল করা যাবে? রনিত বলল, নো স্যার, প্রত্যেকটা মিটিং অনেক গুরুত্বপূর্ণ আমাদের কোম্পানির জন্য, তবে মাঝে 8 ঘন্টার লাঞ্চ ব্রেক আছে। এটা শুনে ইয়াদ বাঁকা হাসলো। তারপর রনিতকে বলল, মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়েছে কিনা দেখে নিতে। রনিত ইয়াদের কথা মতো চলে গেল মিটিং রুমের দিকে। কিছুক্ষণ পর থেকেই শুরু হলো মিটিং। পরপর 2টা মিটিং শেষ করে বের হয়ে ইয়াদ ইয়াদের পেছন পেছন রনিত বের হয়ে বলল, স্যার, পরের মিটিংটা একটা 5 স্টার হোটেলে। ইয়াদ অফিস থেকে বের হয়ে যাওয়ার পথে পা বাড়িয়ে বলল, ফাইলগুলো সাথে নিয়ে অফিসের গাড়ি দিয়ে চলে যেও, আর লোকেশন আমাকে টেক্সট করে দিও, ঠিক সময়ে পৌঁছে যাব। রনিত বলল, স্যার, এখন কোথায় যাচ্ছেন? এখন তো আপনার লাঞ্চের সময়। রনিতের কথা শুনে রাগে চোখে তার দিকে তাকালে রনিত মাথা নিচু করে ফেলে আর বলে, সরি স্যার। ইয়াদ রাগী গলায় বলল, আমার কাজে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। সেটা বারবার ভুলে যাও কেন রনিত? আমার কাজের কৈফিয়ত চাওয়ার অধিকার আমি কাউকে দেইনি, আর কখনো দিবও না। আর কখনো এই ভুলটা করো না, ফল ভালো হবে না। যেটুকু করতে বলেছি শুধু সেটুকুই করবে। রনিত মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। ইয়াদ গোটা গোটা পা ফেলে বের হয়ে গেল অফিস থেকে। রনিত যেন এতক্ষণে ভালো করে শ্বাস নিতে পারছে। যতক্ষণ ইয়াদ সামনে থাকে শ্বাস নিতেও যেন কষ্ট হয়। এই অফিসে 4 ভাগের 1 ভাগ মেয়ে আর বাকি সব ছেলে। মেয়ে যারা আছে ইয়াদের সামনে যাওয়ার অনুমতি নেই। মেয়েগুলো ইয়াদকে দূর থেকে দেখে, শুধু আফসোস করে। এমন একটা ছেলেকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয় না তাদের। ইয়াদ ফুল স্পিডে গাড়ি চালিয়ে ফার্ম হাউসের একটা গোডাউনে হাজির হলো। ইয়াদ ফুল স্পিডে গাড়ি চালিয়ে ফার্ম হাউসের দিকে একটা গোডাউনে হাজির হলো। সেখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে জাহিদ, আর তার সাথেই তার সেই বন্ধুরা। ইয়াদ তা দেখে বাঁকা হেসে একটা চেয়ার টেনে তাদের সামনে বসলো। আশেপাশে গান নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াদের গার্ডগুলো। প্রত্যেকটা গার্ড বডি বিল্ডার আর ক্যারাটে জানা, সাথে সার্ফ শুটার। প্রত্যেকে ইয়াদ নিজেই তাদের তৈরি করেছে একজন ক্যারাটে মাস্টারের সাহায্যে। ইয়াদ নিজে ক্যারাটে অভিজ্ঞত অ্যান্ড শার্প শুটার। ইয়াদের কথায় কেউ ওদের গায়ে হাত তুলেনি, শুধু তুলে এনে বেঁধে রেখেছে। ইয়াদ ওদের দিকে তাকাতেই তখনকার সব আবার চোখে ভাসতে লাগলো, আর রাগে কপালের রগ ফুটে উঠল। যতক্ষণ না ওদের উচিত শাস্তি দিচ্ছে ইয়াদের শান্তি হবে না। ইয়াদ তার মেইন গার্ড জাম্বির দিকে তাকিয়ে বলল, গরম লোহা নিয়ে এসো। জাম্বি আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। ইয়াদ বলতে ইয়াদের সামনে এনে রাখলো। ইয়াদ হাতে গ্লাভস পরে লোহাটা হাতে নিয়ে জাহিদের হাতে চেপে ধরল। জাহিদ চিৎকার করতে পারছে না, শুধু যন্ত্রণায় ছটফট করছে। ইয়াদ পৈশাচিক আনন্দ পাচ্ছে জাহিদের ছটফট দেখে। ইয়াদ হাতে গ্লাভস পরে লোহাটা হাতে নিয়ে জাহিদের হাতে চেপে ধরল। জাহিদ চিৎকার করতে পারছে না, শুধু যন্ত্রণায় ছটফট করছে। ইয়াদ পৈশাচিক আনন্দ পাচ্ছে জাহিদের ছটফট দেখে। দাঁত কিটমিট করে ইয়াদ বলল, আমার বোনের নরম হাতের স্পর্শের পর এমন গরম স্পর্শ কেমন লাগছে মিস্টার জাহিদ তালুকদার? জাহিদ শুধু ছটফট করছে। লোহাটা এক সময় জাহিদের হাতটা ভেদ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। ইয়াদ জাম্বিকে বলল, মুখটা খুলে দাও জাম্বি। ইয়াদের কথা মতো জাম্বি মুখটা খুলে দিতেই জাহিদ গগন বিদায়ী চিৎকার করে উঠল। ইয়াদ চিৎকার করে শুনে এক কানে হাত দিয়ে এক চোখ বন্ধ করে বলল, কানের 12টা বাজাবি নাকি? ইয়াদ জাম্বির দিকে তাকিয়ে বলল, এই জাম্বি, দেখ তো, এর জিহ্বা বড্ড আজ করছে। খুব রোমান্টিক কথাও বের হয়, আজ থেকে যেন একটা শব্দও বের না হয়। ইয়াদের কথার মানে বুঝতে পেরে জাম্বি জাহিদের দিকে এগিয়ে গেলে জাহিদ বলে, অনেক বড় ভুল করছো আবরার হামিদ ইয়াদ, এর ফল খুব ভয়ঙ্কর হবে। ইয়াদ রেগে বলল, আমার বোনের দিকে সামান্য বাজে নজর দেওয়ার জন্য তোদের এই অবস্থা করেছি। এবার বুঝে নে আমি কতটা ভয়ঙ্কর। আবরার হামিদ ইয়াদের থেকে ভয়ঙ্কর একমাত্র আল্লাহর সৃষ্টি ছাড়া মানুষের সৃষ্টি আর কিছু হতে পারে না। জাম্বি, তোমাকে কি বললাম? দাঁড়িয়ে আছো কেন? যাও।
আজকের পরেই রাস্কেল আর ওর বন্ধুরা যাতে কোনো মেয়ের দিকে তাকানো, ও সরি সরি, যে মেয়ের দিকে ইচ্ছে তাকাক, শুধু আমার বোনের দিকে যেন তাকানোর অবস্থায় না থাকে। ইয়াদের কথায় জাম্বি জাহিদের হাত দুটো ভেঙে হুড়িয়ে দিল। এমনভাবে ভেঙেছে পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে ভালো করা সম্ভব নয়। জাহিদের বাকি বন্ধুরা একই অবস্থা করেছে। বাকি গার্ডগুলো প্রথম হাত ভেঙে জিহ্বা কেটে দিয়ে শেষে চোখের মধ্যে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, তাতে চোখ দুটো ঝলসে যায়। ইয়াদ পায়ের উপর পা তুলে চেয়ারে বসে দেখছে আর বাঁকা হাসছে। ওদের চিৎকার ইয়াদের মনের আগুন নেভাতে পানির মতো কাজ করছে। সব শেষে জাহিদ আর তার বন্ধুদের একটা ভয়ঙ্কর ড্রাগস দিয়ে দেয়, যেটা নিলে মানুষের মেন্টাল কন্ডিশন এত খারাপ হয় তাতে আশেপাশের মানুষের ক্ষতি করে তারা। এটা দিয়ে ইয়াদ সবাইকে মনে করাবে ড্রাগস নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করে একে অপরের এমন দশা করেছে। কাউকে কিছু বলার মতো অবস্থা ওদের নেই, তাই ইয়াদের বিরুদ্ধে কিছু বলতেও পারবে না। ইয়াদ এখনকার কাজ শেষ করে হোটেলে চলে গেল মিটিংয়ের জন্য। একদম ঠিক টাইমে পৌঁছালো, 1 মিনিট এদিক ওদিক হয়নি। ইমারে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, একটু এনে দিবি রে। সন্ধ্যার নাস্তা রেডি করছিল ইমা। নানুর কথা শুনে পেছনে ফিরে তাকালো। হাতে টাকা আর খালি মেডিসিনের পাতা নিয়ে দাঁড়িয়ে আছে সে। ইমা আবার কাজ করতে করতে বলল, নানু আমি কাজ করছি, কিভাবে যাব এখন? আজকে তো আরমান ভাই আগে এসেছেন, তাকে বলো। নানু কিচেনে ঢুকতে ঢুকতে বলল, বলেছিলাম সে টাকা দিয়ে বলল তার কাজ আছে কাউকে দিয়ে আনিয়ে নিতে। সে নাকি একটু পর বের হবে আর রাতে আসবে, আর আমার ওষুধ খেতে হবে সন্ধ্যায়। ইমা বলল, বাড়ির দারোয়ানকে বলো। ইমার মর্নিং ইমার মনি ড্রয়িং রুম থেকে শুনতে পেয়ে বলল, দারোয়ান চলে গেলে তুই গিয়ে বাড়ি পাহারা দিবি নাকি? বাড়িতে আর কেউ নেই যে কাজ শেষ করে তুই গিয়ে নিয়ে আয়। এমা আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি কাজ শেষ করে টাকা আর খালি মেডিসিনের পাতা নিয়ে বের হয়ে গেল। পাশেই দোকান, তাই আর বোরখা পরলো না। বাসায় পরা 3 পিস পরেই ওনাটা ভালো করে বেঁধে বের হয়ে গেল। মিটিং 4টায় শেষ হয় কথা থাকলেও শেষ হতে বিকেল গড়িয়ে গেল। রনি অফিসের গাড়ি দিয়েই চলে গেল, আর ইয়াদ নিজের গাড়ি নিয়ে আবার অফিসের দিকে রওনা হলো। মুখে চরম বিরক্তির ছাপ নিয়ে ড্রাইভ করছে সে।